ওয়াও রিদি, আমি জাস্ট হয়ে গেছি। আজ তোর ওপর আমি চোখ ফেরাতেই পারছি না রে। বিশ্বাস কর, যদি আমি ছেলে হইতাম তবে এখনই তোকে কাজে ডেকে বিয়ে করে ফেলতাম। শুভ্রার এবং সরাসরি প্রশংসায় রিদির লজ্জায় আর অস্বস্তিতে নুয়ে পড়ল। জীবনের এই প্রথম সে শাড়ি পরল। এর আগে কখনো তার এই অঙ্গে শাড়ি ওঠেনি। হৃদি স্নান চোখে আয়নার সামনের দিকে তাকালো। দেখলো আয়না এক অচেনা রাজকন্যা তার দিকে তাকিয়ে আছে। সুন্দর, সত্যি অনেক সুন্দর লাগছে তাকে, কিন্তু এই সুন্দর হৃদির চোখে ধরা পড়ছে না। পড়বেই বা কী করে? যার আত্মার ভেতরটা পুরো ছাই হয়ে গেছে, তার কাছে পুরো ছাই হয়ে গেছে। তার কাছে বাড়ির এই উজ্জ্বল রঙগুলো আজ বড় বেশি বেমানান। এই অপরূপ সাজ তার কাছে আজ নীল বিষের মতো মনে হচ্ছে। এদিকে মাঝখানে রেখে পাহারা দেওয়ার মতো করে শুভ্রা, মিহি আর পাখি বাইরে নিয়ে আসলো। বাইরে পা রাখতে উৎসবের চড়া আওয়াজ হৃদি যেন আরও বেশি ফুটে উঠল। সেখানে উপস্থিত অনেক ছেলের চোখ মুহূর্তে স্থির হয়ে আটকে গেল হৃদির ওপর। তার মুগ্ধ হয়ে হৃদিকে দেখছে আর একে অপরের কানে কানে কী যেন বলছে। হৃদির প্রতিটা পদক্ষেপ যেন তাকে হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শুভ্রা আর বাকিরা সবাই যখন সেলফি তোলা আর হাসি ঠাট্টায় ভীষণ ব্যস্ত, কিন্তু হৃদির কাছে ওই অচেনা ছেলেদের লোলুপ চাহনিগুলো তীরের মতো বিচ্ছে। সে ভীষণ অস্বস্তি আর বিরক্তি অনুভব করতে লাগলো। এক মুহূর্ত সেখানে আর দাঁড়ালো না। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি বড় বড় পা ফেলে ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। রিদিকে দেখে সায়রা চৌধুরী মুগ্ধ চোখে চেয়ে রইলেন। তার চোখে মুখে একরাশ মমতা ঝরে পড়ল। তিনি আলতো করে হৃদির চিবুক ছুঁয়ে বললেন, বাহ, আমার রিদিমাকে তো আজ বড্ড সুন্দর লাগছে, একদম পরীর মতো রে। হৃদির স্নান মুখে চিলতে হাসি রেখে ফুটিয়ে তুলল। ঠিক তখনই সোহান চৌধুরী বেশ তাগাদা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। তার চোখে মুখে কিছুটা অস্থিরতা। তিনি ঘড়ির দিকে তাকিয়ে সায়রা চৌধুরীকে বললেন, কী গো সায়রা, শুভ্র কই? নেহাদের বাড়ি থেকে তো মেহমানরা চলে আসলো। তোমার ছেলে কি এখনো রুম থেকে বের হওয়ার সময় হয়নি? নিচে আসতে বলো। সায়রা চৌধুরী কপালে হাত দিয়ে আটকে উঠলেন। ব্যস্ত গলায় বললেন, ও মা, তাই তো। ও মা, তাই তো। আমি ওনার ছেলেটা একটু আগে কফি চেয়েছিল। আমি মেহমান সামলাতে গিয়ে একদম ভুলে গিয়েছিলাম। ও তো না পেলে রেগে আগুন হয়ে যাবে। বলে তিনি পাশে দাঁড়িয়ে থাকা রিদির দিকে ফিরলেন। এক প্রকার অনুরোধের সুরে বললেন, রিদি, তুই একটু যা তো মা, গিয়ে তোর ভাইয়াকে ডাক দিয়ে নিচে নিয়ে আয়। আমি চট করে কফিটা বসিয়ে দিই। ছেলেটা আমার কফি না পেয়ে এতক্ষণ বোধহয় রাগে বোম হয়ে আছে। সায়রা চৌধুরী আর উত্তরের অপেক্ষা করলেন না। এক প্রকার দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। রিদির বুকের ভেতরটা তখন তীব্র এক অজানা আশঙ্কায় ধড়ফড় করতে শুরু করেছে। প্রথমবার শাড়ি পরা, তার উপর এমন সাজ, এই অবস্থায় শুভ্রর সামনে কিভাবে যাবে? কিন্তু সায়রা চৌধুরীর কথা সে কোনোদিন অমান্য করতে পারেনি। তাই বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে খুব ধীরে পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। শুভ্র রুমের দরজার সামনে আসতেই হৃদির পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে হার্টবিট যেন কোনো এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে। হৃদি কাঁপা কাঁপা হাত নিয়ে দরজার সামান্য একটু ধাক্কা দিতেই সেটা ক্যাস ক্যাস শব্দ করে খুলে গেল। দরজাটা আটকানো ছিল না, শুধু ভিড়ানো ছিল। হৃদি অতি সপ্তবর্ণের চোরের মতো পা ফেলে রুমে প্রবেশ করলো। রুমের পরিবেশটা একদম নিস্তব্ধ, গভীর, ঠিক শুভ্রের ব্যক্তিত্বের মতো। কিন্তু শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি সারা ঘরে চোখ বুলালো, কোথাও কেউ নেই। হঠাৎ হৃদি ভাবলো শুভ্র হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে পা বাড়াতে যাবে, ঠিক তখনই বিছানার এক কোণায় পড়ে থাকা শুভ্র ফোনটা গান গেয়ে উঠল। সেই নিস্তব্ধ ঘরে ফোনের রিংটং যেন বোমের মতো ফাটলো। হৃদির কলিজাটা একবার ধক করে উঠল। সে হকচকিয়ে ফোনের দিকে তাকালো। ডিসপ্লেতে কারোর নাম ভাসছে আর ফোনের রিংটংয়ে ইমরানের সেই মায়াবী গানটাই বাজছে। হৃদি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন এক জীবন্ত পাথরে পরিণত হলো। শুভ্রর মতো একজন কাঠখোট্টা গম্ভীর মানুষের ফোনে এমন রোমান্টিক রিংটোন। হৃদি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইমরানের দরাজ গলার এই সুরটা পুরো রুমে গমগম করছে। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। হৃদির মনে হচ্ছে এই গানটির প্রতিটি কথা যেন শুভ্র স্বয়ং তার কানের কাছে এসে বলছে। সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে সেই
গানের রেশটুকু অনুভব করতে লাগলো। হৃদি যে এই রোমান্টিক গানের আবেশে মোহগ্রস্ত হয়ে এক মুহূর্তে যেন যেন সব ভুলে গেল। কিন্তু সেই ঘর বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কারো ভারী আর গম্ভীর পায়ের আওয়াজে পুরো ঘরটা যেন থমকে গেল। সেই চেনা অথচ গম্ভীর পদ শব্দটা কানে পৌঁছাতেই হৃদির শরীরের ভেতর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। হৃদি খুব ধীরে ধীরে তার ঘাড় ঘুরিয়ে দরজা দিকে তাকালো, আর তাকানো মাত্রই তার আত্মাটা এক পলক ছেদ করে উঠল। মুহূর্তেই মনে হলো বড় বড় বক্সগুলো বুঝি আর বাইরে বাজছে না, এগুলো এখন সরাসরি হৃদির বুকের ভেতরে আছড়ে পড়ছে। বুকের ধড়ফড়িটা এতই তীব্র আর উচ্চ শব্দে হচ্ছে যে হৃদির মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বোধহয় তার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন স্পষ্ট শুনতে পাচ্ছে। হৃদি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখের মনি কাঁপছে, ঠোঁট দুটো ভয়ে আর বিস্ময়ে সামান্য ফাঁক হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন হৃদির অস্তিত্বকে ভেদ করে চলে যাচ্ছে। এই মানুষটির সামনে আসলেই যেন তার আগমনের হৃদির সারা পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। দরজায় হেলান দিয়ে দুই হাত বুকের উপর ভাঁজ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুভ্র। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন সামনে দাঁড়িয়ে থাকা অপ্সরার দিকে। হৃদি শুভ্রকে দেখা মাত্রই তড়িৎ বেগে নিজের মাথা নিচু করে ফেলল। শুভ্র সেই গভীর চাহনি হৃদির সারা বুকে যেন প্রলয়ঙ্কারী সমুদ্রের ঢেউ উত্থাল পাথাল করে দিল। হৃদি নিজের অস্তিত্বকে ছোট করে নিতে চাইল। সে অনেক কষ্টে নিজের ভেতরে জমে থাকা সবটুকু সাহস জড়ো করে শুভ্রের রুমের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর ভাঙা আর কাপা গলায় কোনো মতে বলল, ওই আসলে ভাইয়া, মামি আপনাকে ডাকছে, নিচে আসেন রেডি হয়ে, না হলে মামা রেগে যাবেন। কিন্তু শুভ্রের মুখে কোনো কথা নেই, তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে এক অদ্ভুত সম্মোহন চোখে হৃদির দিকে এক পলক তাকিয়ে আছে। শুভ্রের এই অবিচল আর নিঃশব্দ দৃষ্টির তীব্রতায় হৃদির ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছে ঘরের বাতাসটুকু বুঝি কেউ শুষে নিয়েছে। হৃদি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙুলগুলো কসলাতে কসলাতে খুব মিনমিন করে বলল, ভাইয়া এইভাবে তাকিয়ে কী দেখছেন? শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হৃদির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে সরাসরি তাকালো। তারপর এক অদ্ভুত ভারী আর গহীন গলায় বলল, তোকে? হৃদি ঠিক যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ শর্টের মতো চমকে উঠল। সে নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে? মানে কি কি দেখছেন? শুভ্র এবার নিজেরই সেই ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর দু হাত পকেটে ঢুকিয়ে দিয়ে হৃদির অপাতমস্তক একবার অবজ্ঞার দৃষ্টিতে দেখে নিয়ে সরাসরি বলল, দেখছি তোকে শাড়িতে ঠিক কার মতো লাগছে, কাওড়া নাকি জেব্রার মতো? হৃদির চোখ যেন কপালে উঠে গেল। অপমান আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, কি? আমাকে কাওড়া আর জেব্রার মতো লাগছে? শুভ্র মুখ আর নাকুচকি একরাশ বিরক্তি নিয়ে বলল, তার থেকেও খারাপ যা আমার মুখে বললে আমার মুখও খারাপ হয়ে যাবে। এই, তোকে শাড়ি পরতে কে বলেছে রে? ইটস টোটালি ডিসগাস্টিং। হৃদি মাথা একদম নিচু করে ফেলল। অভিমানী আর অপমান তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতে বলল, কেউ বলেনি, আমি আমি নিজে থেকেই পড়েছি। শুভ্রবার নিজের কণ্ঠস্বর আরও এক ধাপ চড়িয়ে অত্যন্ত কড়া গলায় বলল, আদারওয়াইজ তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি। বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবি না তুই। লেট দ্যাট বি রিমেটাড। শেষের কথাগুলো একদম কড়া ধমকে সুরে বলল শুভ্র, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। শুভ্রের এই ধমকে হৃদি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি শুভ্র তাকে এভাবে এতটা অপমান করবে। তার মানে সে শুভ্রর চোখে একটু সুন্দর না। নিচে শুভ্র আর বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলেছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যটা শুভ্রর চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া আর কিছুই নয়। হৃদির বুকটা হাহাকারে দুমড়ে মুচড়ে উঠল।
অপমান আর তীব্র যন্ত্রণায় সে সেখানে আর একমতো দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না। চোখের নোনা জল গাল বেয়ে নামার আগেই সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, কোনোদিন শাড়ি কেন, চাইবো এই চেহারা নিয়ে আপনার সামনে যেন না পড়ি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকে রাগে গজগজ করতে করতে নিজের টি শার্ট খুলে কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে গিয়ে দাঁড়ালো। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্করের নিখুঁত হয়ে গড়া এক জীবন্ত ভাস্কর। শাওয়ারের ধারালো পানি ঝাপটার চওড়া কাত আর সুঠাম পিঠের ওপর আছড়ে পড়ছে। দীর্ঘদিনে জিম করা সেই কঠিন শরীরের পানির বিন্দুকণাগুলো মুক্তার মনে চিকচিক করছে। তার বুকে সুগঠিত পেশি আর সিক্স প্যাক অ্যাপাসগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পৌরদীপ্ত আকর্ষণ তৈরি করেছে। হাতের পেশিবহুল বাইসেপগুলো রাগে আর উত্তেজনায় ফুলে আছে, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে গায়ের নীলাভ শিরা। যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বিধ্বংসী লুকটাই যথেষ্ট। শুভ্র দুহাতে নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো, কিন্তু মুহূর্তেই সে ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে ফেলল, বুকটা কামারশালের মতো ওঠানামা করছে। শাওয়ারে পানি আর ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরের হাত দিয়ে ফুসফুস করে তপ্ত শ্বাস ছাড়তে লাগলো। হঠাৎ আবার আয়নার দিকে তাকিয়ে মাথার চুল অবাধভাবে মুঠো করে ধরল। নিজের অজান্তেই তার ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলে উঠল, অপ্সরা, শি লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান অপ্সরা। গায়ে হলুদের সেই রমরমা উৎসবের মাঝেও এদিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের নিজের আনন্দ আর ব্যস্ততায় এতই মগ্ন যে হৃদির অনুপস্থিতিটা কারো চোখেও ওভাবে ধরা পড়ল না। সবাই হয়তো ভাবছে হৃদি আশেপাশে কোথাও আছে, কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো খোঁজ শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারোর সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নেহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নেহার সাথে দেখা করতে গেছে। নেহাও নাকি বাড়ি থেকে একই কথা করে বলে বের হয়েছে। বিয়ের আগের মুহূর্তে লুকোচুরি দেখা করা নিয়ে দুই বাড়ির বড়রা খুব একটা উচ্চবাক্য করলেন না। তারা বেশ প্রশ্রয়ের হাসি হাসলেন। শহরের এক আভিজাত রেস্টুরেন্টের নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা। শুভ্রর ঠিক পাশেই ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান। শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে। তার চোখে সেই শীতল চাহনি রেস্টুরেন্টের এসির বাতাসে যেন আরও হিমশীতল করে দিচ্ছে। সে কপিতে আইসি চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্র চোখের দিকে তাকালো। তারপর ন্যাকামি মেশানো স্বরে বলল, উফ শুভ্র, এমন চুপ করে আছো কেন? হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি তো ভেবেছিলাম বিয়ের আগে তুমি আমাকে কোনো স্পেশাল সারপ্রাইজ দেবে, কিন্তু এখানে এনে এভাবে মরিত্যের মতো বসিয়ে রাখার মানে কি? শুভ্র এবার খুব শান্তভাবে নেহার দিকে তাকালো। তার চোখের মনি দুটো স্থির আর শীতল। সে অত্যন্ত নিচু কিন্তু স্পষ্ট স্বরে বলল, আমি তোমাকে বিয়ে করব না নেহা। শুভ্রের এমন বিস্ফোরিত মন্তব্যে নেহা একটু বিচলিত হলো না, বরং সে কোনো এক অশুভ তৃপ্তিকে নিজের চুলগুলো স্টাইল করে গুছিয়ে নিল। বেশ একটা অহংকারী আর বড়লোকি ভাব নিয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এই কথা এখন বলে আর কোনো লাভ নেই শুভ্র, কাল আমাদের বিয়ে, হাতের মাত্র কয়েকটা ঘন্টার সময়। শুভ্র চোখে মুখে কোনো ভাবান্তর হলো না। সে আগের মতো গম্ভীর গলায় বলল, তা কাল বিয়ে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। নেহা কফির কাপটা টেবিলে রেখে বলল, হয়ে যাবে, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে। শুভ্র এবার একদম শান্ত চোখে নেহার দিকে তাকিয়ে বলল, কিন্তু নেহা, আমি যদি বলি বিয়েটা আমি করব না বা হবে না, এনি চান্স? নেহা একটুও ঘাবড়ালো না। সে কফির কাপটা সরিয়ে রেখে বেশ ধারালো গলায় বলল, তো তুমি তো আর তোমার পুরো পরিবার রাস্তায় নেমে পড়ার জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্যাট। শুভ্র এবার কিছুটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, নেহা, তোমার মনে হচ্ছে না তুমি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো? ইজ দিস রিয়ালি কল্ড লাভ?
নেহা শটান হয়ে বসে নির্লজ্জের মতো বলল, হ্যাঁ তো, শুধু ব্ল্যাকমেল কেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী। শুভ্র এবার সরাসরি নেহার চোখে দিকে তাকিয়ে অত্যন্ত ঘৃণার সাথে বলল, যদি গু খেতে বলা হয় তাহলে কি তুমি গুই খাবে? উইল ইউ ডু দ্যাট? শুভ্রের সে কুরুচিপূর্ণ কথা শেষ হতে না হতেই পাশে দাঁড়িয়ে থাকা ঈশানা নিজের হাসি চেপে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। নেহা এবার অপমানের রাগে রিরি করে উঠল। সে অগ্নিদৃষ্টি শুভ্রের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, হোয়াট দ্য হেল শুভ্র, তুমি কি আমার সাথে জোক করছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শুভ্র এবার নিজের সোফায় একদম আয়েশ করে হেলান দিয়ে বসলো। তার চোখে মুখে কোনো বিকার নেই, বরং এক অদ্ভুত নির্লিপ্ততা। সে বরফ শীতল গলায় বলল, নেহা, আমার বেশি কথা বলা একদম পছন্দ না। আই জাস্ট ডোন্ট লাইক দিস। তুমি কি সোজা আঙুলে বিয়েটা ক্যান্সেল করবে নাকি আমাকে আঙুল বাঁকাতে হবে? ডোন্ট পুশ মাই লিমিটস। নেহা এবার তাচ্ছিলের হাসি দিয়ে বলল, শুভ্র, তুমি কিন্তু বড্ড বেশি জেদ দেখিয়ে কথা বলছো আমার সাথে। তুমি হয়তো ভুলে গেছো তোমাদের কোম্পানি এখন আমাদের ডিলের উপর টিকে আছে। আমরা যদি জাস্ট একটা সাইন দিয়ে ডিল ক্যান্সেল করে দেই তবে তোমার পুরো পরিবার কার রাস্তায় নামবে। শুভ্র নিজের জায়গায় অটল থেকে শান্ত গলায় বলল, সেটা নিয়ে তোমার এক ফোঁটাও ভাবতে হবে না। আই ক্যান হ্যান্ডেল মাই ফ্যামিলি। এখন জাস্ট বলো, বিয়ে ক্যান্সেল করবে কি না? নেহা জেদি গলায় শটান হয়ে বলল, উত্তর দিল, একদম না। আমি চৌধুরী বাড়ি আর সাইফান চৌধুরীর ওয়াইফ হতে চাই। দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। শুভ্র এবার আর কোনো তর্কে গেল না। তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। সে কেবল এক পলক ঈশানের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ আর সংকেতময় চাহনি দেখে ঈশান বুঝে নিল বস এখন কি চাইছে। ঈশান এবার নিজের পকেট থেকে ফোন বের করে নেহার দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য বস একটা স্পেশাল সারপ্রাইজ রেখেছে। যদি পারমিশন দেন তবে সারপ্রাইজটা আমি এখনই দেখাতে পারি। নেহা ভুরু কুঁচকে অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কিসের সারপ্রাইজ? ঈশান এবার তার ফোনটা দুটো হাতে ঘেঁটে একটা ভিডিও প্লে করে সরাসরি নেহার চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো দেখা মাত্রই নেহার সারা শরীর এক নিমেষে বরফের মতো শীতল হয়ে গেল। তারা বড় বড় চোখ দুটো কোটো থেকে বেরিয়ে আসে উপক্রম হলো। মুহূর্তের মধ্যে তার সাজানো মুখের রং ফ্যাকাশে হয়ে গেল আর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। তার ঠোঁট দুটো ভয়ে কাঁপতে শুরু করেছে। পরের দিন সকালবেলা চৌধুরীর বাড়ি যেন এক জমজমাট মেলা। চারদিকে শ্বাস শ্বাস রব আর মানুষের গুঞ্জন। সবাই যার যার পছন্দ মতো দামি পোশাক পরে তৈরি হচ্ছে রাজকীয় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। হৃদেরও তৈরি হচ্ছে। একদম সাদামাটাভাবে সবার ভিড়ে নিজেকে মিশিয়ে নিয়েছে। তার ভেতরটা যেন অগ্নিগিরির মতো ফেটে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টে সে নিজের মুখটা পাথরের মতো শান্ত রেখেছে। সে মনে মনে ঠিক করে নিয়েছে আজ বিয়েবাড়ি থেকে ফিরে সে কাঁদবে, অনেক কাঁদবে। ততক্ষণে কাঁদবে যতক্ষণ না বুকের এই চিনচিনানি ব্যথাটা একটু শান্ত হয়। কিন্তু অবাক করা বিষয় হলো যার বিয়ে সেই বরের কোনো পাত্তা নেই। সকাল গড়িয়ে দুপুর হতে চলো অথচ শুভ্র রুমের দরজা এখনও খোলেনি। সোহান চৌধুরী কয়েকবার গিয়ে দরজায় কড়া নেড়েছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। মেহমানরা সব রেডি, অনেকে তো গাড়িতে গিয়ে বসে পড়েছে। বাড়ির আত্মীয় স্বজনরা হলরুমে বসে অপেক্ষা করছে। হৃদি, শুভ্রা, পাখি আর মিহিদের সাথে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। সোহান চৌধুরী হলরুম জুড়ে অস্থিরভাবে পায়চারি করছেন। তার গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন। রাগে তার কপালটা কুঁচকে আছে। অনেকক্ষণ পর অবশেষে শুভ্র রুম থেকে বের হলো। শুভ্রকে সেরে দিয়ে নামতে দেখেই শুভ্রা উত্তেজিত হয়ে চিল্লিয়ে উঠল, ওই তো ভাইয়া আসছে। সবাই একসাথে সিঁড়ির দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই উপস্থিত সবাই যেন একটি বড়সড় শক খেলো। যেখানে শুভ্র পরনে থাকার কথা জামকলো শেরওয়ানি, সেখানে সে একটা সাদা ধবধবে সাধারণ শার্ট আর নীল ট্রাউজার পরে নামছে। চুলগুলো হালকা ভেজা, যা কিছুটা অবাধ্যভাবে তার কপালের ওপর লেপ্টে আছে। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, বরং এক অদ্ভুত আর রহস্যময় প্রশান্তির খেলা করছে।
শুভ্র সোজা নিচে নেমে কারো দিকে এক পলকও না তাকিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসলো। তারপর সায়রা চৌধুরীর উদ্দেশ্যে খুব স্বাভাবিক গলায় বলল, আম্মু, খুব খিদে পেয়েছে, খেতে দাও।